আসসালামু আলাইকুম, কেমন আছি আমরা সবাই? বেশ কিছুদিন হলো আমি আসলে আর ভিডিও ক্লিপ বা লেখালেখি ফেসবুকে বা অন্য কোথাও এখন কম করতেছি, কারণ সত্যি কথা বলতে কি যে ওইটার প্রয়োজনটা যখন আহ, অতখানি এমিনেন্ট না, তখন ভিডিওগুলো করছি না আর কি। কিন্তু হঠাৎ করে মনে হলো যে না, একটা মেসেজ নিয়ে আসা প্রয়োজন। সো ওই কারণে জাস্ট লুক ব্যাক। আমরা আমাদের যে জার্নিটা আমরা করতেছিলাম, সেই জার্নিতে আমরা কোথা থেকে শুরু করছিলাম আর কোথায় এখন আছি, জাস্ট টু সামারাইজ দ্য থিং। তো মনে হলো যে আরেকবার একটু এসে কথা বলি। আহ, আমি আসলে কখনোই আমার ফেসবুক বা কোথাও অন্য কোথাও আমি এইটা আমার ইন্টেনশন কখনো ছিল না যে আমি আমার ভিউয়ার বাড়াবো বা আমার রিচ করব। ওই ধরনের ইন্টেনশনে আমি কখনো ভিডিওতে আসিনি বা করার চেষ্টা করিনি, বা ওগুলোকে প্রমোট করারও চেষ্টা করি না। কারণ ওগুলো যারা করে, ওগুলো হয়তো তাদের কিছু ফিনান্সিয়াল ইনভলভমেন্ট ওখানে থাকে। আমার ওই ধরনের কোনো আগ্রহ আসলে কখনো ছিল না, বা তৈরি করার কোনো কারণও নেই। তো যার কারণে জাস্ট আমার সারাউন্ডিংস, ফ্রেন্ড সার্কেল বা ওদেরকে নিয়ে আমার পৃথিবী, সেই পৃথিবীর মানুষজনের মধ্যে আমাদের চিন্তাভাবনা, চেতনা সেগুলো শেয়ার করা। আর সেইখান থেকে কেউ যদি মনে করে না, এই মেসেজ এখান থেকে কিছু পিক করার আছে অ্যান্ড দ্যাট নিডস টু বি স্প্রেড আউট, তো তারা সেটা করবে কি করবে না, এটা তাদের অভিরুচি। তো সেই প্রেক্ষাপটে আর কি ভিডিওগুলো করতাম আমি। তো মাঝখান দিয়ে একটা লম্বা সময় গ্যাপ রাখার যথেষ্ট কারণ ছিল, কারণ যেটার প্রয়োজন নেই সেটা খামাখা আননেসেসারি কয়েক দুদিন প্রতিদিন সকাল বিকাল দুপুর ভিডিওতে আসা তো কোনো মানে নেই। বাট এখন যে কারণে আবার একটু ফেরত আসা, জাস্ট এটা আমি কন্টিনিউ করব না, জাস্ট আজকেই একটা ভিডিও করার ইচ্ছা হঠাৎ করে মনে আসলো। ওকে, লেটস স্টার্ট। যে কারণটাতে আমার এখানে আসা, বেসিক্যালি আজ থেকে মাস 8-9 আগে যখন 5ই আগস্টে শেখ হাসিনা চলে যায়, ওই সময়ে আহ, ব্যক্তিগতভাবে আমাকে যারা চেনেন বা আমার টাইম লাইনে ওই সময় ট্রাভেল করলে, ওইখানে গেলে দেখবেন যে আমার পোস্টগুলো বা আমার ব্যক্তিগত মেসেজগুলো শেখ হাসিনার জন্য, দেশের জন্য, কিংবা আমাদের সমসাময়িক সিচুয়েশনে আমার কিছু ভিডিও ক্লিপগুলো করা ছিল। তো ওই ভিডিও ক্লিপগুলো আমি রেফার করব। একটু যদি দেখেন যে ওই সময় আমার কিছু কনসার্ন ছিল বাংলাদেশের আপকামিং বাংলাদেশ নিয়ে, এবং বাংলাদেশের কে কখন কোনটা চাইতে যাচ্ছে। ওই সময়ই কিছুটা মানে স্পেকুলেশন করা হয়েছিল, আমি করছিলাম, যে দিস ইজ আপকামিং। বিএনপি থেকে কিভাবে আসবে, জামাত থেকে কিভাবে আসবে, আমাদের বুদ্ধিজীবী শ্রেণীরা কিভাবে কি নেবে, এবং ডক্টর ইউনূসের জন্য কিছু মেসেজ ওই সময় তৈরি করা ছিল। এবং আমি খুব অবাক হচ্ছি যে ওই সময়ের কথাগুলো ঠিক এইভাবে মিলে মিলে যাবে বা মিলতে থাকবে, এভাবে হবে আমি বুঝিনি। বাট ডক্টর ইউনূস রিয়েলি ডিড গুড। হ্যাঁ, উনি সম্ভবত আমাদের বার্তাগুলো সময় মতো পাইছিলেন বা বুঝতে পারছিলেন। এটা তো আসলে আমাদের মেসেজগুলো উনি রিড করতে পারছিলেন, অ্যান্ড হি টুক দ্য স্টেপ অ্যাকর্ডিংলি। বাট এরপরও আমি কিছু জিনিস একটু বিহাইন্ড দ্য সিন, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো হচ্ছে বা হচ্ছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন হয় বলেই আসি। ফার্স্ট অফ অল, আমরা যখন বলি আমরা, হ্যাঁ, আমরা যে বলতেছি, এই আমরাটা আসলে কে? হু আর উই? লেটস ক্লিয়ার ইট আউট ভেরি ক্লিয়ারলি। আমি যখন আমরা বলি, তখন আমি আমার মতোই যাদের বিন্দুমাত্র পলিটিক্যাল ইনভলভমেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে নাই, যাদের কোনো ইন্টারেস্ট পলিটিক্যালি বা ফিনান্সিয়ালি যেখানে কোনো ইনভলভমেন্ট নাই, এই যে জনগোষ্ঠী, একটা বিশাল জনগোষ্ঠী বাংলাদেশে আছে, আমি তাদেরকে আমরা বলতেছি। এরা কারা? এরাই কিন্তু 5ই আগস্টের মতো সময়ে, 90-এর সময়ে, 96-এর মতো সময়ে এরা যখন পথে নামে, তখন পথে মানে ওই একজন মানুষের জায়গা দেওয়ার জায়গা থাকে না, রাস্তাঘাট সব ভরে যায়। ঠিক না? এই যেটা 5ই আগস্ট আপনারা খেয়াল করলে দেখবেন, যতদূর ক্যামেরায় চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এই মানুষগুলো তো কেউ দে ডোন্ট বিএনপির ডাকে বা জামাতের ডাকে বা আওয়ামী লীগের ডাকে, এরকম কারো ডাকে এরকম কোটি কোটি মানুষ পথে নেমে আসার না। তো ওই সময় যারা পথে নেমে আসে তারাই আমরা। আর আমরা কারা? আমরা হচ্ছে গিয়ে সেই মানুষগুলো যারা একটা সময় আর নিতে পারি না, আমরা বলে ফেলি এনাফ ইজ এনাফ। ঠিক না? ওই তখন আমরা বের হয়ে আসি।
এই যে আমি আমরা কথাটা বললাম, এই আমরা কিন্তু খুব পাওয়ারফুল একটা স্ট্রং অ্যাট্রিবিউট বাংলাদেশের প্রেক্ষাপটে। ইটস ভেরি পাওয়ারফুল। এবং এই পাওয়ারফুল অ্যাট্রিবিউটসটাই বারবার কিন্তু বাংলাদেশের যখনই প্রয়োজন আসছে, 71 বলেন, 47 থেকে শুরু করে, 52 থেকে শুরু করে, 71 থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরি এপিসোডে দেখবেন এরা যখন ইনভলভ হয়েছে তখনই ঘটনা বদলায়, তার আগে বদলায় না। এই যে গত 15টা বছর বিএনপি কত কিছু করছে, কোনো লাভ হয়েছে? হয় না। তো এদের পাওয়ারটা হচ্ছে সেটা। তো আমরা উই বিলং টু দ্যাট অ্যান্ড দ্যাটস হোয়াট। আমরা যখন কোনো কিছু বর্ণনা করি আমাদের জায়গা থেকেই বলবো, এখানে আমাদের কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট নাই। এবং সেই কারণে আমরা যখন কথা বলি তখন ইট মাইট হার্ট লটস অফ পলিটিশিয়ান, no matter they are from BNP or Army League or Jamaat or whoever it is, but it might hurt them, but we don't care. Because at the end of the day, it is our interest. We need to serve our interest, and we will talk about that only. As simple as that. তো আজ থেকে 8-9 মাস আগে যখন 5ই আগস্টের পরে যখন জার্নিটা শুরু হয়, আমাদের কিছু মেসেজ ডক্টর ইউনূসের জন্য আলাদা করে ছিল। হ্যাঁ, এবং একটা স্পেকুলেশন ছিল যে হোয়াট উইল বি ইউর ব্যারিয়ার, হোয়াট ইজ আপকামিং। আজকে আপনাকে যারা বাহাবা দিচ্ছে, যে বিএনপি দিচ্ছে, যে জামাত দিচ্ছে, তারা দুদিন পরে কী ধরনের অ্যাক্ট করবে সেটাও আমরা বলতেছিলাম ওই সময়। এবং ওই সময় আপনার রোলগুলো কি হইতে হবে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ইউ আর দ্য ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, আপনি আমাদের শেষ আলোর এখন। সো আপনাকে ওই জিনিসগুলো বোঝানোর জন্য বা বোঝার জন্য আমাদের কিছু মেসেজ আমরা দিচ্ছিলাম। এবং বেসড অন ডেফিনেটলি আওয়ার এক্সপেকটেশন, আমাদের তো এক্সপেকটেশন, আমরা কোনো কারণ ছাড়া তো পথে নেমে যাই না, ঠিক না? আমাদেরও কিছু এক্সপেকটেশন আছে। এবং ওই রেজাল্টটা আমরা আনার পরে তো যেই ঘটনাটা ঘটছে সেটা কি, আমাদের ওই ছেলেপেলেগুলো 5 তারিখের পরে দেখলো যে একটা যুদ্ধ জয় করার পরে এই দায়িত্বটা আসলে যে দিবে, হ্যান্ড ওভার করবে, কাউকে দিবে যে বিশ্বাসযোগ্য, ট্রাস্টওয়ার্দি, সেই মানুষটা বাংলাদেশের আমরা খুব দুর্ভাগা। আমরা খুঁজে পাওয়ার মতো একটা ওই ধরনের একটা মানুষ খুঁজে বের করা খুব ডিফিকাল্ট। একজন সময় ছিলেন আমাদের বিচারপতি শাহাবুদ্দিনের মতো লোক, হাবিবুর রহমানের মতো লোক। এখন নাও ইটস ভেরি রেয়ার টু ফাইন্ড পিপল লাইক দ্যাম। সেই ছেলেপেলেগুলো মানে কোনো উপায় অন্তর না দেখে আপনার দ্বারস্থ হয়, আপনার কাছে গিয়ে মানে হাত পেতে আপনাকে ব্যাপারটা বলে, বোঝায় যে আমাদের আর কোনো চয়েস নাই, আপনি আমাদেরকে একটু রক্ষা করেন। কারণ এখন আমরা যার কাছেই দিব এই ব্যাপারটা, বিএনপি হোক যেই হোক, তারা আমাদেরকে বলির পাঠা বানায়, তারা নিজেরা ফায়দা লুটবে এবং আমাদেরকে যে কোনো সময় হ্যান্ড ওভার করেও দিতে পারে আওয়ামী লীগের কাছে। হ্যাঁ, যেহেতু ওদের ব্যবসা বাণিজ্য বেচা কেনার। সো এত বড় অ্যাচিভমেন্ট আমরা যেটা করে আসছি সেটা আসলে টেক কেয়ারও কেউ করবে না প্রপারলি। সো আপনি আমাদের শেষ আশা, আপনি একটু দয়া করে দেশটাকে রক্ষা করেন, এই আকুতি নিয়ে তারা আপনার কাছে যায়। যে আপনি বাংলাদেশের পলিটিক্স থেকে সব কিছু থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষ, কোনো দিন কেউই আপনাকে রাজি করাইতে পারে না। আপনি এই ছেলেপেলেগুলোর, আপনার ছেলেপেলের বয়সী বা নাতি নাতনির বয়সীর এই ছেলেপেলেগুলোর এই অনুরোধটা আপনি ফেলে দিতে পারেননি। এবং আপনি এই বয়সে আপনার জীবনের সব অর্জনকে রিস্কের মধ্যে ফেলে, আপনার জীবনের অর্জন তো আর এটা আমি বলতে গেলে হয়তো একটা এপিসোডে শেষ করতে পারবো না, এগুলো সব কিছু কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম একটা দায়িত্বে নিজেকে ইনভলভ করতে গেলে আপনি সেটাকে রিস্কের মধ্যে ফেলে আপনি এই দেশের দায়িত্বটা নেওয়ার ডিসিশন নেন এবং আপনি জার্নি শুরু করেন। তো সেই জার্নি করতে এসে আপনি হোঁচট খান, আপনি আশাহত হন, আপনি বাংলাদেশের মানুষজনের অশিক্ষা, কুশিক্ষা এবং তাদের আচরণ, হ্যাঁ, তাদের বিশ্বাসঘাতকতা, এগুলো অনেক কিছু আপনি দেখেন। তারপরেও আপনি গিভ আপ করেননি। আই স্যালুট ইউ ফর দ্যাট। এবং একটাই অনুরোধ রয়ে গেল, হ্যাঁ, আমাদের তরফ থেকে, এই যে বারবার বলো আমরা কারা, সেই তো ডেফিনেশন বললাম, আমরা সেই মানুষ, সেই মানুষজনের তরফ থেকে একটাই অনুরোধ, প্লিজ ডোন্ট সেল আস আউট টু দ্যাম। আমাদেরকে ওদের কাছে দিয়ে দিয়েন না। আমরা আপনার কাছে, আপনার আহ, ছাতার নিচে, আপনার আমব্রেলার নিচে আমরা দেশকে আগায় নিতে চাচ্ছি। সো প্লিজ হেল্প আস টু হেল্প ইউ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে গিয়ে, আমরা
5 তারিখের আগে যে জুলাই মাসে আমরা বের হয়ে আসছিলাম, এই যে ছেলে পেলেগুলো সবাই বের হয়ে আসছিল, আসলে কেন বের হয়ে আসছিল? এরা বের হয়ে আসছিল কারণ হচ্ছে গিয়া ওদের তো আমাদের যারা আমাদের তো বের হয়ে আসার দরকার ছিল না, যদি আমাদের অ্যাগেনস্টে যার পলিটিক্স করে, স্পেশালি তখন বিএনপি, তারা যদি তাদের রোলটা প্লে করতে স্ট্রংলি, তারা যদি সেটা পারফর্ম করতে পারতো 15টা বছর তারা নিজেদের দলে লোকজন কেনা, শেখ হাসিনা বারবার তাদের লোককে কিনে ফেলতেছে, আর তারা বারবার বলতেছে ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে আন্দোলনের নামবো, বড় আন্দোলন হয়ে এই 15 বছরে 30টা ঈদ চলে গেছে। ওই ঈদের পরের ওই আন্দোলন আমরা কেউ দেখতেও পারিনি, বাংলাদেশের এই অরাজকতার অবসানও ঘটেনি। দ্যাট ওয়াজ বিএনপি। এই বিএনপি একটা হোপলেস একটা পলিটিক্যাল টিম হিসেবে রোল প্লে করার কারণে এই দেশের মানুষজন দেখলো যে আমাদের দায়িত্ব তো আসলে বিএনপি নিতে পারতেছে না, নিবে বলেও মনে হচ্ছে না। একজন লন্ডন শহরে গিয়ে বসে আছে, এদিকে যারা আছে, এই যে মির্জা আব্বাস, এই যে ফখরুল, সালাউদ্দিন, হ্যাঁ সালাউদ্দিন মিয়া তো ইন্ডিয়ার কাছেই গুম হয়েছিল, হ্যাঁ এই যে রুমিন ফারহানা, রিজভি, হ্যাঁ ফজলুর রহমান, এই যে দুলুমুলু যেগুলো আছে, এরা এই পুরোটা সময় শেখ হাসিনার সময় ওই শেখ হাসিনা থেকে গুড় খাওয়া পিঁপড়া। তো তারা তাদের গুড়টা ঠিক খাইতো, খেয়ে খেয়ে ওই ঈদের পরের আন্দোলনের ডাক বলতো। এই হচ্ছে বিএনপি। আর আমাদের তারেক রহমান ওই লন্ডনে বসে বসে ওই ওই নমিনেশনের বাণিজ্য যতটুকু করার করতে পারলে করলো, এভাবে কিছু সে তো ভালো আছে এখানে। এই ছিল বিএনপি। তো এই অবস্থা দেখে আমাদের তো বের হয়ে আসতে হয়েছে, ঠিক না? আমাদের আমাদের রাইটটা আমাদের, কারণ শেখ হাসিনার কাছে তো আমরা আমাদের বিবেককে বিক্রি করে দিই, এবং দ্য ওয়ে শি ওয়াজ রানিং দ্য হোল শো, ইট নিডস টু বি স্টপড। এবং আমাদের উপায়ন্তর না দেখে ছেলে পেলে আর জীবনেরও মায়া করে আমরা বের হয়ে আসছি। মজার ব্যাপার হচ্ছে এই ঘটনার পার হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমার তখন মনে আছে, আপনারা ওই সময় যদি আপনারা ব্যাক করেন দেখবেন বিএনপির সব দলে দলে লিডাররা জেল থেকে বেরোচ্ছে, আর চোখের পানি যে রিজবি টিজবি যারা আছে, এরা চোখের পানি ফেলে দিয়ে দোয়া করতেছে, হ্যাঁ গাড়ি থেকে জানলা দিয়ে মুখ বের করে দোয়া করতেছে যে এই ছেলে পেলের কাছে আমরা চিরদিন ঋণী থাকবো, হ্যাঁ এরা আমাদেরকে বের করে আনছে, এরকম মেসেজ এরা দিচ্ছে। সেই তারা কিভাবে গিরগিটির মতো রং বদলায় ফেলে এবং কত কুইকলি, কারণ তারা চিন্তা করছে যে আরে এর চেয়ে সুবর্ণ সুযোগ কে আছে, আওয়ামী লীগ নাই, এখন আমরা পুট করে টুপুর করে ক্ষমতায় ঢুকে গিয়ে আগের মতো চালাবো, ঠিক না? তো ওরা এখন গান শুরু করছে ইলেকশন কবে হবে, হ্যাঁ এই যে কতগুলো বাংলাদেশের কনস্টিটিউশনাল ক্রাইসিসের সময় বিএনপি একটা রোল প্লে করবে, এই যে আমাদের প্রেসিডেন্ট এই যে চুপ্পু, একে সরানোর জন্য একটা ডাক উঠলো, ইউ ডিডন্ট প্লে এনি রোল, চুপচাপ বসে আছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে একটা ডাক উঠলো, আমাদের ডাক জনমানুষের, আপনি ইউ জাস্ট কেপ্ট সাইলেন্ট। এই যে আপনাদের রোল, এই রোলগুলো প্লে করছেন কারণ আপনারা আর কিছুই বুঝেন না। আপনারা বুঝতে চাচ্ছেন যে নির্বাচন হবে, বাংলাদেশের মানুষের যেহেতু আর চয়েস নেই, সবাই ধানের শেষে ভোট দিবে, আপনারা আসবেন এবং আসলে আপনারা কি করবেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনারা আমাদেরকে অনেক গান শোনাচ্ছেন, এখন শোনাবেন, এগুলো বলতেছেন, কিন্তু আমরা তো আমাদের জীবন দশায় দুইবার দেখছি আপনারা কি করছেন, রাইট? আপনারা 91 থেকে 96-তে আপনারা কি করছেন, হ্যাঁ মাগুরার ইলেকশন থেকে শুরু করে আপনারা নির্বাচনে মানে আপনাদের আমাদের উপরে তো ট্রাস্ট নাই। আপনারা আমাদেরকে ট্রাস্ট করতেন, সেই ট্রাস্ট আপনারা করেননি। আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাইছেন, ম্যানিপুলেট করতে চাইছেন। দ্য সেম থিং 2001 থেকে 6-এর মধ্যে আপনারা বাংলা ভাই করেন, আপনারা গাছের মধ্যে মানুষ মাইরে রাখেন, আপনারা জেএমবির হাত ধরেন। কোন সময় 9/11-এর যখন পুরো পৃথিবী ইসলামের শত্রু হচ্ছে, তখন আপনারা ডিসাইড করেন বাংলাদেশকে পোর্ট্রেট করতে টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যে আমরা জেএমবিকে পোর্ট্রেট করি, হ্যাঁ প্যাট্রোনাইজ করি। তো আপনাদের ডিসিশনগুলো কীরকম মানে গাধার মতো। এই যদি আপনাদের প্রজ্ঞা হয়, এই যদি আপনাদের পলিটিক্স হয়, আন্ডারস্ট্যান্ডিংস অফ পলিটিক্স যদি এই হয়, এবং তারপরে ফাইনালি 2006-এ কি আপনারা কী করলেন, আপনারা মানে আপনাদের ক্ষমতার লোভে কি না করার, হ্যাঁ ওই ফিয়াজুদ্দিন আইনে। তো এই যে আপনারা গিভ মি এ গুড রিজন দ্যাট আই শুড ট্রাস্ট ইউ, গিভ মি ওয়ান গুড রিজন। আপনি ন্যাড়া কয়বার বেলতলা যায়, একবার দুইবার, আপনি বারবার আমাকে বেলতলা ডাকতেছেন। আচ্ছা
ডাকতেছেন ঠিক আছে, কাদেরকে নিয়ে ডাকতেছেন সেই একই লোক। কারা তারা? ওই যে মির্জা আব্বাস, মির্জা ফখরুল, হ্যাঁ, তারপরে এই যে সালাউদ্দিন, রুহিন ফারহানা, রিজভি, তারপরে এই যে আরেকজন ফজলুর রহমান পুরো পাগল, হ্যাঁ, এই যে দুলু, যে বলে আজারি ফাজারি, এই যে এই লোকগুলো আপনার ফ্রন্ট লাইনের আপনার লিডার তখনও ছিল, এখনও ছিল, রাইট? আপনি একটা জিনিস তারেক জি আপনি বুঝতেছেন না কেন, যে এই দেখেন আপনাকে একটা জিনিস বুঝাই, আইনস্টাইন হতে পারবে, নিউটন হতে পারবে, কেন? তাদের বাউন্ডারিটাই ড্র করা আছে ওইটা হইতে পারার মতো, তাদের আইকিউ অ্যালাউ করে তাদেরকে ওইখানে যাওয়ার। আপনি আপনার ফ্রন্ট লাইনে যে লিডারগুলোকে বসায় রাখছেন, এদের একটা লিমিটেশনস হচ্ছে গিয়ে এরা না শিক্ষিত, না এরা পলিটিক্স বোঝে, না এরা ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝে, না এদের দেশপ্রেম আছে, এরা শুধু খাই করা কিছু মানুষ, এবং যে কোনো অঙ্কে এরা এইটাই বুঝে। এই খাইতে যাওয়ার জন্য যে তাকে একটু প্রজ্ঞাশীল হইতে হবে, এটাও সে বুঝে না। তো এইটা হচ্ছে তাদের লিমিটেশনস, রাইট? এটাকে সে অতিক্রমই করতে পারতেছে না, পারবে না, এটা তার লিমিটেশনস। ঠিক আছে, আপনি যতই চেষ্টা করেন ওই মির্জা আব্বাসের আইডেন্টিটি আপনি বদলাইতে পারবেন না। সে ওই দেখেন না কথা বলার সময় এখনো চাঁদা তুলে সে আরেকজনকে তার মুখ থামানোর চেষ্টা করতে গেলে আমরা চাঁদা তুলে টাকা দেবো, ওই চাঁদা তোলা পর্যন্ত সে ভাবতে পারে। ওর লিমিটেশন সেটা আপনাকে বুঝতে হবে। এই ধরনের কিছু গর্ধব শ্রেণীর মানুষকে আপনি ফ্রন্ট লাইনে রেখে আপনি দেশের রাজনীতিতে ইন করতে চাচ্ছেন, আপনার প্রথম ব্লান্ডারটাই হচ্ছে সেটা। কেন আপনি 14-15 বছরে যে লন্ডন শহরে আছেন, আপনার কি চোখ খুলতেছে না? এখনো খুলে নেই? আপনি কি বুঝতেছেন না বাংলাদেশের মানুষজনের আকাঙ্ক্ষাকেই দেশে একটা শিক্ষিত কমিউনিটিকে তার রাজনীতির মধ্যে দেখতে যাচ্ছে, সে বিএনপি হোক, সে যেই হোক। আপনি আপনার দলের তারেক জিয়া, আপনি কেন ইয়াং ছেলেপেলের মধ্যে এই যে ছেলেপেলেগুলো, এই যে হাসনাত, এই যে কি যেন বলে সার্জিস, এরা যদি কয়েকটা ছেলে এইভাবে মাঠ দখল করে রাখতে পারে বা পারছে, যদিও ওদের এখন বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে ওরাও এখন সমালোচনার ঊর্ধ্বে না, ডেফিনেটলি আই এগ্রি দ্যাট, কিন্তু ওদের কথা অন্তত মানুষ শুনতেছে। তো এই ধরনের ছেলে পেলে যারা ইয়াং চ্যাপ যারা আছে, তাদের কাছ থেকে আপনি লিডার ড্র করে তা আপনার বিএনপিকে সামাল দেওয়ার জন্য কেন আনতে পারতেছেন না? মানে টেল মি, কেন? ওয়াই ডু ইউ নিড দ্য সেম ইডিয়েট মির্জা আব্বাস, সেম ইডিয়েট মির্জা ফখরুল? হ্যাঁ, এদেরকে আপনাকে কেন লাগতেছে? এবং এরা আপনাকে বুদ্ধি দিচ্ছে যে আমাদেরকে ক্ষমতায় তো যাইতেই হবে, আমরা ইলেকশন করে বলতে থাকবো, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এরা মেসেজ দিছে যে আমাদের ক্ষমতায় যাওয়ার যে চাবি, সেই চাবিটা আসলে আমাদের এই দেশের কারো হাতে না, এটা হচ্ছে ইন্ডিয়ার হাতে। তো আপনি এখন মানে আপনার আইডিওলজিকে টোটালি ডাম্প করে, হ্যাঁ, রাবিশ বিনে ফেলে দিয়ে আপনি এখন ইন্ডিয়ার পিছনে ইন্ডিয়ার তাবেদারি করে বেড়াচ্ছেন। ইন্ডিয়ার ইন্টারেস্টকে সার্ভ করার জন্য যা কিছু করা দরকার সেগুলো আপনি করে বেড়াচ্ছেন। এবং দুঃখজনক হলো সত্য যে আপনি এটা দেখতেও পাইতেছেন না যে ইন্ডিয়ার সেই ক্ষমতাটা দে হ্যাভ লস্ট ইট। কারণ ইন্ডিয়ার ক্ষমতার মেইন সোর্স ছিল আমেরিকা। আমেরিকায় 2007-এ বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে অফিসিয়ালি দিয়ে দেয় যে তোমরা টেক কেয়ার করো, ফর এ রিজন। কারণ তখন তাদের যে সন্ত্রাস বিরোধী যে আন্দোলনটা পুরো পৃথিবীতে ছিল, ট্রাম্প তো ডিক্লেয়ার করে দিয়েছে দ্যাট ওয়ার ইজ ওভার। আফগানিস্তান থেকে ওরা চলে গেছে। যে পৃথিবীতে সন্ত্রাস, এই যে মৌলবাদীকে দিয়ে যে যুদ্ধ ওরা তৈরি করছিল ওই সময়, ওইটার যে ক্যাম্পেইন, ওইটার যে মিশন ছিল, ওই মিশনটাও পলিটিক্যাল মিশন, দ্যাট ইজ ওভার। এখন আমাদের নেক্সট এনিমি হচ্ছে চায়না। আমাদের ইকোনমিক ওয়ারে আমরা ইনভলভ করতেছি, যার কারণে সব ট্রেড ফেয়ার, হ্যাঁ, যত এম্বার্গো এগুলো সব তৈরি হচ্ছে এখন। ওদের এখন চিন্তা নেই এগুলো, এবং যার কারণে ওরা ইন্ডিয়াকে ওই লোকাল পাওয়ার হিসাবে ওকে ক্ষমতা দিয়ে দিবে, বাংলাদেশকে তোমরা দেখো, ওকে তোমরা দেখো, ওই কেমিস্ট্রির মধ্যেই তারা নাই। এখন ওই কেমিস্ট্রিতে যদি ওরা না থাকে, দ্যাট মিনস ইন্ডিয়ার সেই পাওয়ারই এখন নাই বাংলাদেশকে সেটা করার। কিন্তু আপনারা যেই ভুল তখন করছিলেন, সেম ভুল এখন নতুন করে আবার নতুন স্টাইলে করতেছেন। যখন তাদের ক্ষমতা ছিল তখন আপনারা তাদেরকে রাগায় তুলছেন, আর যখন ওদের ক্ষমতা নাই আপনি এখন তার পিছনে গিয়ে ঘুরতেছেন যে আমাকে ক্ষমতায় বসায় দাও। এবং আপনারা শুধু একা যান নেই, আনফর্চুনেটলি যাওয়ার সময় জামাতকেও সাথে নিয়ে যাচ্ছেন। কিভাবে? এই যে
আমাদের জামাতের যে লিডার কি যেন ওই ডক্টর ওই ভদ্রলোক যে আমির, হ্যাঁ জামাতের আমির বলে, তো ইনি ইংল্যান্ডে গিয়ে আপনাদের সাথে দেখা করে এসে উনি এখন স্টেটমেন্ট দেয়, আপনাদের মতো করে স্টেটমেন্ট দেওয়া শুরু করছে। ঠিক আছে, এবার আমি জামাতের সম্পর্কে বলি, মানে আপনারা তো সিট পার্টি, আপনাদের রাজনীতি বাংলাদেশে হচ্ছে গিয়ে সংসদে কয়টা আসন পাবেন, 15টা না 20টা না 25টা, এর মধ্যেই আপনাদের সাকসেস লিমিটেড। এইটাই হচ্ছে আপনাদের লিমিটেশনস। আপনারা ওভারঅল স্কেলে বাংলাদেশের যে একটা সুদূর প্রসারী রাজনীতিতে আপনারা একটা রোল প্লে করবেন, এবং সেটার জন্য আপনাদেরকে একটা ফিগারে তৈরি হওয়া এবং আপনাদের দেশের জনমানুষের সাথে একত্রতা ঘোষণা করে, তাদের সাথে একত্রে থাকা এবং তাদেরকে রিসোর্সফুল হিসেবে, হ্যাঁ, আপনি আইডেন্টিফাই করা যে দিজ আর দ্য পাওয়ার অফ সোর্স অফ আওয়ার পাওয়ার্স, এইটাকে আপনি আইডেন্টিফাই করা, এটাকে অ্যাকনোলেজ করা, সেই কাজটা আপনারা করতেছেন না। আপনাদের করা উচিত ছিল দেশের মানুষের কাছে গিয়ে 71-এ আপনাদের যে রোল ছিল সেইটার ব্যাপারে তাদের যত ক্ষোভ দুঃখ সেগুলো দূর করে দেওয়া, যে আমাদেরকে ক্ষমা করেন, আমরা ভুল করছিলাম ওই সময়, বাট ওই ভুলে তো আমরা বেলুচিস্তানি হয়ে যাইনি। আমরা এখনও ওই বাংলাদেশের এই মাটিরই সন্তান। আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে হয়তো ভুল থাকতে পারে, তখন সেটা আমরা স্বীকার করে নিচ্ছি, বাট গিভ আস এ চান্স। আপনাদের রাস্তা হওয়ার কথা সেটা না, আপনারা ব্যাকডোর দিয়ে বিএনপির হাত ধরে ক্ষমতায় আসার চেষ্টা করতেছেন। তাও কি ক্ষমতায় তো আসতে পারবেন, আপনারা সিট কয়টা পাবেন সেটার একটা, এই হচ্ছে আপনাদের রাজনীতি। সো ডু ইউ থিঙ্ক, সিম্পল, ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট পিপল লাইক আস, লাইক অ্যাগেইন আস, হু আর উই, ওই যে বললাম যারা বের হয়ে আসলে রাস্তাঘাট ভরে যায়, আপনাকে আমরা ট্রাস্ট করব? ওয়াই? বা আপনাদেরকে ট্রাস্ট করব? ওকে, সো এই যে বিএনপির কথা বললাম, হ্যাঁ, যাবতীয় যা কিছু, এরা এখন 2 দিন পর পর নির্বাচন চাই, এবং নির্বাচন চাইতে গেলেও কিভাবে চাইতে হয় সেইটাও এরা করতে, মানে এদের পলিটিক্সের যে দুরবস্থা, না হবে না কেন, না হওয়ার কোনো কারণই নেই। কারণ এইসব মির্জা আব্বাস ফাব্বাস যখন ওই যে বললাম ওদের লিমিটেশন, সেই বিয়ন্ড দ্যাট পয়েন্ট তারা আর ভাবতেও পারবে না। সো সেই যোগ্যতা নিয়ে ওরা ডক্টর ইউনূসের সামনে দাঁড়াবে বা আমাদের সামনেই দাঁড়াবে, সেই যোগ্যতাই তো এদের নাই। সি লুক অ্যাট দ্যাম, একটা উইকে স্পটই তৈরি করতে পারেনি গত 9 মাসে। এরা শুধু অন্ধকারে হাত চায় বেড়াচ্ছে, এবং এইভাবেই এরা আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যাবে। এরা মানুষকে বারবার দেখাচ্ছে প্রকারান্তরে হাউ উইক উই আর, হাউ ইনক্যাপাবল উই আর, হ্যাঁ, আমরা অযোগ্যতার কোথায় গিয়ে পৌঁছাইছি, এগুলোই প্রমাণ করতেছে তারা প্রতিনিয়ত। ওকে, এই গেল সামারাইজ করে গত 8-9 মাসে আমরা এদের কাছ থেকে যা পাচ্ছি। আর এখানে একটা কথা আমি একটু বলে রাখি, আমার বেশ কিছু ক্লিপে আর্লি স্টেজে আমার একটা কনফেশন, আমি বলবো কনফেশন, আমার কিছু ক্লিপের মধ্যে আপনারা হয়তো খেয়াল করছেন, আমি কিছু মানুষকে, বাংলাদেশের কিছু মানুষকে যারা একটা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করত, আমি তাদের উদ্দেশ্য নিয়ে একটু সন্দেহ পোষণ করার যথেষ্ট কারণ অবশ্য ছিল। আর আমি এত সহজে কাউকে এখন আর বিশ্বাস করতেও আসলে পারতেছি না দেখেই ওই সন্দেহগুলো তৈরি হয়েছে। কিন্তু এই মানুষগুলোকে ইদানিংকালে আমার মনে হয় আমাদের তাদেরকে এতখানি নেগেটিভ চোখে দেখা উচিত না। অ্যাটলিস্ট ট্রাই করে দেখি ওরা কি বলে, কি শুনে একটু শোনার ধৈর্য দেখাই। সেই মানুষগুলো কে? আমি এই মানুষগুলোর ব্যাপারে খুব নেগেটিভ অ্যাটিটিউড আমার ছিল। একজন হচ্ছে যে ফ্রান্সে থেকে কথা বলে পিনাকি, আরেকজন হচ্ছে ইলিয়াস, হ্যাঁ, কনক সানোয়ার। এরা, এই মানুষগুলো সম্পর্কে আমার নেগেটিভ একটা ধারণা তৈরি হয়েছিল, কারণ এদেরকে আমি বরাবরই ভাবতাম যে এরা এনটি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ক্ষতি করে দেওয়াটাই এদের দায় কাজ, কারণ প্রতিশোধ পরায়ণ হলে সেরা এই কাজটা করতেছে। বাট পরবর্তী সময়ে আমার একটা ধারণা ছিল যে এরা এখন বিএনপির রশি ধরে বা জামাতের যে রশি ধরে, হ্যাঁ, আমার একটা টোটাল ধারণা ছিল এরা এদেরকেই রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু আমি দেখলাম পিনাকি, তারপরে ইলিয়াস, এরা বিএনপির উল্টাপাল্টা কথা ছাড় দিচ্ছে না, বরঞ্চ যাদেরকে আমরা তখন ট্রাস্ট করতাম, যাদের কথা শুনে আমরা ইন্সপায়ার্ড হইতাম অনলাইনে, কারা? এই যে ডক্টর জাহিদ, এই যে মাসুদ কামাল, এরপর শাহেদ, হ্যাঁ, তারপরে ওই যে কি জানি পুন্নান্না কি জানি একটা আছে, হ্যাঁ, পুন্নু, এই ধরনের যারা আছে, টক শো করে বেলা, সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, ইউটিউবে ক্লিপ ছাড়তে থাকে এরা।
তো এদের ক্লিপগুলো দেখে দেখতাম সবসময় বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, একটা সময় বিএনপি, কিন্তু এরা এখন দেখি ডক্টর ইউনূসকে মানতে পারতেছে না, বিভিন্ন ঘুরায় পেঁচায় ডক্টর ইউনূসকে নামতে হবে, ইলেকশন কেন লাগবে। মনে হচ্ছে এরা একটা সার্টেন পার্টিকুলার পলিটিক্যাল দলের এজেন্ডাকে এস্টাবলিশ করার জন্য এরা সকাল বিকাল উঠে পড়ে নামতেছে। তো এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ওই যে খাওয়া দাওয়ার পরে উচ্ছিষ্ট যদি কিছু থাকে, পলিটিক্যাল লিডার ওই উচ্ছিষ্টগুলো ছুটে ছুটে ফেলবে তো কুকুরের মতো। হ্যাঁ, ওরা ওই উচ্ছিষ্ট করে ওই দেখবেন ঘরের বাইরে আমরা ফেলে দিলে ঘরের নেড়ি কুকুরগুলো যেভাবে এসে খায়, ওরা ওই খাবার দলের লোক, মাসুদ কামাল, ডক্টর জাহিদ, এরা। তো এরা ওই উচ্ছিষ্টের লোভে পড়ে এগুলো করতেছে। কিন্তু পিনাকি, ইলিয়াস, এরা তো চাইলে ওই কাজটা খুব বোল্ডলি করতে পারতো। যে মির্জা আব্বাস বলো না, আপনাদের টাকা লাগলে বলেন, আমরা চাঁদা তুলে দিব, মানে তাও আপনারা থামেন। কিন্তু পিনাকিদেরকে তো কারো কাছে মাথা নত করতে দেখলাম না, কারো কাছে না। এবং পিনাকির যে জিনিসটা আমার কাছে, সত্যি কথা বলি, সে ডে ওয়ান থেকে 5ই আগস্টের থেকেই অনবরত আমাদেরকে বলতেছিল একটা কথা, ডোন্ট ট্রাস্ট ওয়াকার। সেনাবাহিনীর এই প্রধান যিনি বসে আছেন, এই লোকটাই হচ্ছে গিয়ে আমাদের দেশের মানে হাব, র যাবতীয় তার যা কিছু চিন্তাভাবনা, ইন্ডিয়ার যাবতীয় যা কিছু এজেন্ডা, সেগুলোকে এস্টাবলিশ করার জন্য এই হাবটা দিয়েই সে কমিউনিকেট করতেছে। এই কথাগুলো সে অনবরত বলে আসছে এবং সে তার বিশ্বাস থেকে নড়ে নেই, সে এইটাকে। এবং আজকে এসে দেখতেছি ব্যাপারটা তাই ঘটছে, এবং প্রত্যেকটা 2 2 4 অঙ্কগুলো মিলায় দেখতেছি ব্যাপারটা তাই। আমাদের ওয়াকার আমাদেরকে একটা ভালো মানুষের চেহারা নিয়ে আমাদের সামনে আসতেছে, আমাদের অনেকে বলতেছে সে নামাজ কালাম পড়ে, সে নামাজের ইমামতি করে, সে এই করে, সে সেই করে, সে যদি গুলি করতে তখন গুলি বন্ধ না করতে, এগুলো সে করতে বাধ্য হয়েছে, না হলে সেগুলো কন্টিনিউ করতে, এগুলো করতে বাধ্য হয়েছে। যাদের কারণে বাধ্য হয়েছে আমরা তাদেরকে আসলে হাইলাইট করিনি, আমরা ওয়াকারের পিছনে ছিলাম। কিন্তু পিনাকি is the only guy who kept saying, who kept arguing on that ওয়াকার আমাদের ওই শস্যের ভিতরে ভূতটাই হচ্ছে গো ওয়াকার। এই শস্যে দিয়ে আপনি ভূত তাড়াবেন কি করে? তো পিনাকি যাদেরকে যাদেরকে লোকেট করতো বা যাদেরকে নিয়ে কথা বলতো, এখন প্রশ্ন হইতে পারে যে পিনাকিকে 2 দিন আগেও তো আপনি অপছন্দ করতেন। ইয়েস, আমি তাকে অপছন্দ করতাম, এবং অপছন্দ করার যথেষ্ট কারণ ছিল। ওই শাহবাগী আন্দোলন থেকে শুরু করে ওর জীবন দশার, ওর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের সব কিছুতে ও যা কিছু করছে, ওখানে অনেক সন্দেহ করার কারণ আছে। কিন্তু হ্যাভিং সেড সো, একটা মানুষ বদলাতেও পারে। আমরা তো সেই বদলানোর কথাই বলতেছি, যে তারেক জিয়াকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি, কেন আপনি বদলে আসেন, সেটাই তো। পিনাকির মধ্যে ওই পরিবর্তনটা ঘটছে কি না আমরা তো আদৌ জানি না। সো যেহেতু জানি না সে কি বলতে চাচ্ছে, কি বলে, সেটার দিকে আমরা নজর রাখি। তাকে পুরো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার দরকার নেই, আমরা নজর রাখি এবং আমরা ফলো করি, করে দেখি যে সে আসলে অ্যাগেনস্ট আওয়ার ইন্টারেস্ট যাচ্ছে কি যাচ্ছে না। আমি সত্যিকার অর্থে তার প্রতিটা ক্লিপ মানে অ্যাজ এ ক্রিটিক্স ফলো করতাম, কিন্তু আমি দেখলাম যে সে কনসিস্টেন্ট একটা জায়গাতে, ভেরি কনসিস্টেন্ট, এবং সে ডক্টর ইউনূসের হাত ছাড়েনি। সে ডে ওয়ান থেকে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের হাত সে ছাড়েনি। বাদ বাকিরা ধরছে ছাড়ছে, ধরছে ছাড়ছে, এরকম। বাট হি ইজ দ্য অনলি গাই, সে ভেরি ফোকাস যে আমরা কি চাচ্ছি, এবং হি ডাজন্ট কেয়ার। এবং এই যখন অবস্থা, এরকম লোক আমাদের ভোকাল হিসাবে 2 4 5 জন আছে, যাদের ভয়ে এই পলিটিক্যাল দলগুলো আসলে খুব একটা অরাজকতা তৈরি করার সুযোগ পাচ্ছে না, কারণ মাস পিপল এদেরকে ফলো করতেছে। এবং পিনাকি চাইলে তো আরও অনেক অরাজকতা করার জায়গাতে উনি যাইতে পারতেন, কিন্তু উনি যাচ্ছে না। ঠিক আছে, ও একটা কাজ সে করছে, সেটা নিয়ে ডেফিনেটলি অনেক প্রশ্ন আছে, যে 32 নম্বরের বাড়ি ভাঙা নিয়ে, সেটা তার পলিটিক্যালি ডিসিশনটা কারেক্ট ছিল না রং ছিল, আমি সেই জায়গায় যাব না। বাট অ্যাট সার্টেন ডিগ্রি আমি পার্সোনালি বিলিভ করি যে 32 নম্বরের বাড়িটা ডেফিনেটলি আমাদের অনেক স্মৃতি বিজড়িত, অনেক মেমোরি, অনেক কিছু এখানে আছে, যেটা আমাদের অ্যাসেট ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম সেই অ্যাসেটটাকে তো আর অ্যাসেট হিসাবে রাখে নেই, সেটাকে তো মন্দির বানায় ফেলা হয়েছে পূজা করার জন্য, সেটাকে ইউজ করার জন্য পলিটিক্যালি যেই ফরম্যাটে এটাকে নিয়ে যাওয়া হয়েছে, ওইটা ডেমোলেশন না হওয়া পর্যন্ত
নতুন বাংলাদেশে যে আমরা মুভ ফরওয়ার্ড করবো উইথ এ নিউ কনসেপ্ট, এটা তো শুরু হইতে পারতো না। সো ফ্রম দ্যাট অ্যাঙ্গেল ও ওই রিস্কটা নিছে। আপনারা কি বুঝতে পারতেছেন যে 32 নম্বর ভেঙে দেওয়ার মতো কাজ, চিন্তা করার মতো সাহস কি আপনার আমাদের কারো হবে? বাট সে ওইটাকেও ওই ভয়কেও সে জয় করে নিছে যে আমার যা হওয়ার হবে, পুরো দেশ জানবে আমি আই ওয়াজ দ্য প্লেয়ার ফর দ্যাট, এবং ওইটার কনসিকুয়েন্স আমার যা হওয়ার হবে, বাট আই হ্যাভ টু টেক দ্য রিস্ক। এবং সে ওই রিস্কটা নিছে, এবং রিস্ক নিয়ে সে যে কাজটা করছে, করে দেশে যে সব জায়গায় আনাচে কানাচে মৌলবাদীদেরকে ছড়ায় দিয়ে তাদের হাতে এম্পাওয়ার্ড করে দিছে, ব্যাপারটা তা না, ঠিক না? এবং সে ফেরত আসতেছে এরপরে ডক্টর ইউনূসকে। তো যাই হোক, এই হলো আমাদের ওভারঅল সিচুয়েশন আজকের যেই আমাদের বাংলাদেশের পলিটিক্যাল গ্রাউন্ডে। এখন রিসেন্টলি আমি দেখলাম যে আমাদের বিএনপি, জামাত, এরা টোটালি গণমানুষ থেকে বিচ্ছিন্ন হইতে হইতে এমন জায়গায় চলে গেছে, এখন তারা রয়ের মোটামুটি অনুকম্পায় ক্ষমতায় আসা যায় কিনা সেই ধান্দায় আছে। তো রর সেই অ্যাবিলিটি আদৌ আছে কিনা, বা মোদির এখন সেই জায়গাতে আছে কিনা। মোদি এখন নিজের গদি সামলাইতেই সে তার অবস্থা ছেঁড়া বেড়া। আরএসএস থেকে আরএসএস এর সাথে মোদির যে সম্পর্ক চলতেছে, মোদি অমিত শাহকে প্রমোট করতেছে, আরএসএস তাদের লিডারকে করতেছে নেক্সট বিজেপি ইলেকশনে। মোদির অবস্থা এমনি নিজেই খারাপ, আর ইন্টারন্যাশনালি মোদির কি অবস্থা সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এখন ইন্ডিয়ান মিডিয়া যত কিছুই ওরা, মোদি মিডিয়া বা গদি মিডিয়া যাই করুক না কেন, হোল ওয়ার্ল্ডে ইন্ডিয়ার কি অবস্থা। ফ্রান্সের ওই প্রেসিডেন্ট তো ওর সাথে হ্যান্ডশেক পর্যন্ত করতেছে না, হাউ ইনসাল্টিং, ঠিক না? তাকায় দেখতেছেন না? তো এইরকম এম্বারেজিং সিচুয়েশন, ইন্ডিয়ার লোকজনকে হাত করা পড়ায় প্লেনে তুলে দিচ্ছে। দ্যাটস ইন্ডিয়া নাও। তো সেই ইন্ডিয়া আপনাদেরকে কতটুকু বাংলাদেশে, একটা কথা মনে রাখেন, বাংলাদেশের মানুষজন সব সহ্য করবে, বাট ইন্ডিয়ার এই আধিপত্য কোনোদিন সহ্য করবে না, এবং না করারও যথেষ্ট যুক্তি আছে। হ্যাঁ, তারা অনেক লম্বা একটা সময় ইন্ডিয়াকে সুযোগ দিছিল বন্ধু হওয়ার, ট্রুলি বন্ধু হওয়ার একটা লম্বা সময়, নট 1-2 years, ফর এ লং পিরিয়ড অফ টাইম দে হ্যাভ গিভেন দ্য অপরচুনিটি, বাট ইন্ডিয়া ডিডন্ট টেক দ্য অপরচুনিটি। হোয়াট দে ডিড জাস্ট কনস্পাইরেসি, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের পলিটিক্সের সাথে, বাংলাদেশের অধিকারের সাথে, বাংলাদেশের যা কিছু রিসোর্স সব কিছুর সাথে দে জাস্ট প্লেড অ্যারাউন্ড সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে। সো উই হ্যাভ ইচ অ্যান্ড এভরি রাইট টু থিঙ্ক দ্যাট ইউ নেভার ক্যান বি আওয়ার ফ্রেন্ড, রাইট? সো সিম্পল। সো ইন্ডিয়ার তাবেদারি করতে যাওয়া মানেই হচ্ছে গিয়ে, তারেক রহমান আপনাকে বলে রাখি, আপনি আপনার নিজের লেজ নিজে কাটতেছেন, ঠিক আছে? সিম্পল। সো আপনি করবেন কি করবেন না, ইটস আপ টু ইউ। আচ্ছা, এখন আমি কয়েকটা জিনিস ইন সামারি, ডক্টর ইউনুস, আপনাকে কয়েকটা জিনিস বলি আপনার জন্য ফাইনালি। মানে আমি জানি না আমার এই মেসেজগুলো আপনার কাছে পৌঁছাবে কিনা, কিন্তু বাংলাদেশের এই ভুকানাঙ্গা মানুষ, 17-18 কোটি মানুষের একজন হয়ে, অন বিহাফ অফ দ্যাম, আমি আমার কথাগুলো বলি। প্রথমত, আই স্যালুট ইউ অ্যাগেইন ডক্টর ইউনুস, দ্যাট আপনি গিভ আপ করেননি এখনও, যদিও আপনি হতাশ হয়েছেন, হ্যাঁ, এবং আপনি কয়েকবার ভাবছেনও চলে যাবেন, বাট আপনাকে কয়েকটা জিনিস আপনাকে মানে আমাদের তরফ থেকে অনুরোধ, মাই ভেরি ফার্স্ট রিকোয়েস্ট টু ইউ, প্লিজ মেক শিওর ইউ টেক কেয়ার অফ ইউর সেফটি। আপনার সেফটিটা আমাদের জন্য খুব জরুরি। আমার এই কথাটা খুব হালকা কথা মনে হইতে পারে, বাট আমি আপনাকে বলতেছি, ইন্ডিয়ান যে পলিটিক্স, তারা বঙ্গবন্ধুকে, বাংলাদেশের জিয়াউর রহমানকে যেভাবে অ্যাসাসিনেট করা হয়েছে, যা কিছু ঘটছে, এগুলো একদিনের প্ল্যান না, লং টার্ম প্ল্যান, এবং ওদের লং টার্ম প্ল্যান ভেস্তে চলে যাবে। এত ইনভেস্টমেন্ট এখানে, হ্যাঁ, ইন্ডিয়ার ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের বাইরেও তো একটা ইন্টালেকচুয়াল ইনভেস্টমেন্ট তাদের, হ্যাঁ, যে বুদ্ধি তারা এখানে খরচ করছে, এই সব কিছু তাদের রেজাল্ট শূন্য হয়ে যাচ্ছে আপনার মতো একজন মানুষের কারণে। তো দে উইল নট লেট ইট গো লাইক দিস, সো দে উইল ট্রাই to do something bad, right? At least even needed to get rid of you. And if it is not possible to get remove you from your power, তখন তারা অন্যভাবে সেটা করার চেষ্টা করবে। So that's why I request you, please
আপনি আপনার সেফটির ব্যাপারটায় ওয়াকারের উপরে চোখ বন্ধ করে নির্ভর করে থাকবেন না প্লিজ। কিছু বিশ্বস্ত আর্মি অফিসার বা আন্ডারগ্রাউন্ড খলিলুর রহমানকে যেহেতু দায়িত্ব দিচ্ছেন, আপনি বের করে আপনি মেক শিওর করেন আপনার সেফটি কম্প্রোমাইজড হচ্ছে না। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ইফ ইউ আর গন উইল বি লস্ট। মানে আমরা সমুদ্রের মধ্যে তখন তীর খুঁজে পাবো না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে গিয়া আপনি আপনাকে অনেক তকমা অনেকে দেয়, নির্বাচিত সরকার না অনির্বাচিত সরকার, আপনার ক্ষমতায় কি সাংবিধানিকভাবে আপনি ক্ষমতায় আসছেন কি আসেন নেই, এইসব হাবি জাবি আজে বাজে কথাবার্তা মার্কেটে অনেক আছে, বাট ইউ ডোন্ট নিড টু লিসেন টু দ্যাম বিকজ ইউ আর রিপ্রেজেন্টিং দ্য পিপল অফ আস, হ্যাঁ, পিপল অফ বাংলাদেশ। এবং আমরা প্রপার চ্যানেলে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে। সো ইউ আর দ্য লেজিটিমেট গভর্নমেন্ট, এবং যেহেতু আপনি লেজিটিমেট গভর্নমেন্ট, ইউ হ্যাভ ইচ অ্যান্ড এভরি রাইট টু ডিসাইড who is safe for our country, even if it comes in terms of the national security। এটা কি আমাদের বাংলাদেশের ওয়াকার থাকবে কি থাকবে না, নৌবাহিনীর প্রধান কে থাকবে, বিমান বাহিনীর প্রধান কে থাকবে, if you think these people are getting compromised, you have the opportunity to remove them and replace them with the right people। আপনাকে এই কাজটা করার জন্য আপনি ডেফিনেটলি ওভারনাইট এইরকম একটা সিদ্ধান্তে গেলে অনেক কন্ট্রাডিকশন তৈরি করতে পারে, বাট আপনি এই ব্যাপারগুলোতে একটা গণমানুষের মতামত তৈরি করে মানুষের থেকে, আমাদের মতো মানুষ থেকে এই স্টেটমেন্টটা বের করান যে ওয়াকার ইজ নট ট্রাস্টওয়ার্দি। কারণ ওয়াকার যে ট্রাস্টওয়ার্দি না, এই ব্যাপারে একটা বড় অংশের মানুষ বাংলাদেশের এখন অলরেডি কনভিন্সড, ঠিক না? তার গতিবিধি, তার কথাবার্তা, দ্য ওয়ে সে পিলখানা ঘটনার কথা বলতে গিয়ে সে যেভাবে আঙ্গুল তুলে বলছে ফুল স্টপ, হ্যাঁ, দ্যাট ইজ গুড এনাফ ফর মি। ওয়াই ফুল স্টপ, মিস্টার ওয়াকার? হু আর ইউ? বিডিআরের 57 জন যারা মারা গেছে তাদের বিচার এই দেশে এখনো হয়নি। তাদের বিচারের নামে যে প্রহসন চলছে, নিরীহ কিছু বিডিআরের অফিসারদেরকে ধরে ধরে জেলখানায় তারা মারা যাচ্ছে, আপনি প্রপার ইনভেস্টিগেশন করেননি। এবং সেটা নিয়ে কথা বলতে গেলে যারা টান পড়বে তাদেরকে বাঁচানোর জন্য আপনি আঙ্গুল তুলে ফেলতেছেন বাংলাদেশের মানুষের সামনে। আপনি বড় গলায় বলতেছেন ফুল স্টপ। হু দ্য ফাক ইউ আর, ইউ থিঙ্ক? আমি জানি না বাংলাদেশের মানুষজন আপনাকে কিভাবে দেখবে বা বলবে, বাট আমার এই স্যান্ডেলের বাড়ি, যে দেখছেন স্যান্ডেলটা, দ্যাট ইজ ফর ইউ। আপনাকে আপনার গালের মধ্যে একটা দিয়ে দিলাম আমি। এই দেশের মানুষজনের ট্যাক্স পেয়ারদের টাকায় আপনার বেতন হয়। ইউ আর সার্ভিং দ্য ইন্টারেস্ট ফর আদার্স, দ্য নেইবারিং কান্ট্রি। এনিওয়ে, ডক্টর ইউনুস, মেসেজটা আমি ওয়াকারের জন্য, ওয়াকারকে এই সময়টা দেওয়া আমার প্রয়োজন নাই, হ্যাঁ, হোয়াট এভার হি ইজ ডুইং, বাট আপনি যেই কাজগুলো করতেছেন, এই যে আশিকের মতো একজনকে আনলেন, একটা কনফারেন্স করলেন, তারপরে আপনি আসিয়ানের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করলেন, হ্যাঁ, আপনি যেই চায়নার সাথে যে রিলেশনশিপটা আপনি বোল্ডলি তৈরি করতেছেন, হ্যাঁ, আমাদের রোহিঙ্গা ইস্যুতে এটাকে রিজলভ করার জন্য অ্যাটলিস্ট আপনি তো একটা স্টেপ নিচ্ছেন। এই কাজটাও তো করার মতো লোক বাংলাদেশে নাই, ঠিক না? এইটুকু এরা শুধু পিছন থেকে কথা বলবে, এই যে ডক্টর জাহিদ ফাহিদ, এরা ওই ছাগলের মতো কথা বলবে, হ্যাঁ, সমালোচনা করবে, কিন্তু প্রপার চ্যানেলে এগুলো নিয়ে কাজ করার জন্য একটা এ 1000 মাইল জার্নি স্টার্টস উইথ এ স্টেপ, রাইট? আপনি 1000 মাইল হেঁটে যাবেন, সেই জার্নিটারও কিন্তু একটা প্রথম স্টেপটা দিয়ে শুরু করতে হয়। তো স্টেপ তো মেক করতে, আপনি ঘরে বিছনাতে বসে থাকলে তো আপনার জার্নি শুরু হচ্ছে না। ইউ ডিড দ্যাট। এইটার অ্যাপ্রিসিয়েশনটাও কেউ করার, এতটুকু যখন কার্পণ্য করে, তো এই দেশের মানুষজনকে আপনি বুঝে ফেলবেন যে এরা কতটুকু পারবে দেশকে আগানোর। তো আপনি ইউ আর ডুইং দ্য রাইট থিং। আপনি ডিপ সি পোর্টের ব্যাপারে ইনিশিয়েটিভ নিতেছেন, হ্যাঁ। তো এই যে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে এই যে ট্রেড এমবার্গো আমেরিকা দিচ্ছে বিভিন্ন দেশে, এই সময়ে কিছু বেনিফিট আমরা পুল করে নিয়ে আসতে পারি, হ্যাঁ। চায়নার অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক কিছু বাংলাদেশে, এই যে ইকোনমিক সেক্টরে আপনি ডাইভার্সিফাইড ওয়েতে ভাবতেছেন এবং অ্যাক্ট করার চেষ্টা করতেছেন, দ্যাট ইজ দ্য রাইট ট্র্যাক, দ্যাট ইজ দ্য থিং উই আর এক্সপেক্টিং ফ্রম ইউ টু অ্যাকচুয়ালি execute। But at the same time, again, your safety is a concern, so please make sure you do that।
আরেকটা ব্যাপারে ফাইনালি কথা বলে আমি কথাগুলো শেষ করব, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের আহ, আপনাকে জাস্ট একটা টিপস দিই আমি। আমার খেয়াল আছে আমাদের সময় যখন আমরা এসএসসি পরীক্ষা দিই তখন আমাদের সময় এইসব জিপিএ ছিল না। আমাদের সময় বোর্ডে কেউ ফার্স্ট স্ট্যান্ড করতো, আপনি হয়তো বুঝবেন, আপনি জানেন, কলেজ স্কুলের স্টুডেন্ট বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করতেছে কে, সেকেন্ড স্ট্যান্ড করতেছে কে। তো প্রতি বছর বাংলাদেশের এই যে 4টা বোর্ড ছিল, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, প্রতিটা বোর্ডে একজন ফার্স্ট হচ্ছে। তো প্রতি বছর 4টা ফার্স্ট যখন বের হয়, এভাবে গত 20 বছরে আপনি চিন্তা করেন, 4-20-80টা ফার্স্ট স্ট্যান্ড করা ছেলে পেলে বের হয়েছে। আচ্ছা, আমি এই ফার্স্ট স্ট্যান্ড করা ছেলে পেলেগুলোর কথা কেন বললাম হঠাৎ করে আউট অফ নো হেয়ার? কারণ আমাদের সময়কার যারা ফার্স্ট স্ট্যান্ড করছে, আমাদের সমসাময়িক 2-3 বছর আগের এবং পরের, এদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি না আমাদের। হ্যাঁ, যেহেতু আমাদের স্কুলটাই হচ্ছে এরকম একটা স্কুল যে বোর্ডের 20টা স্ট্যান্ডের মধ্যে 14-15টা স্ট্যান্ড আমাদের এখান থেকে করতো, নাহলে হ্যাঁ ফৌজদারহাট ক্যাডেট কলেজ বা কুমিল্লা ক্যাডেট কলেজ, এই তো আমাদের মধ্যে থেকেই। তো আমাদের স্কুল থেকে একজন স্ট্যান্ড করছিল মঞ্জুর মোর্শেদ, আমরা বাপ্পি ভাই বলতাম। হ্যাঁ, বুয়েটে ইন্টারমিডিয়েটও ফার্স্ট, বুয়েটও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, এরকম একজন। তারপরে আরেকজন হচ্ছে কি ওই যে রানা বলতাম আমরা, হ্যাঁ ওর আসল নামটা আমি ভুলে গেছি, হ্যাঁ যে এখন সম্ভবত মিনাসোটা ইউনিভার্সিটিতে প্রফেসর বা কোথাও। ওই বাংলাদেশের 10জন ট্যালেন্টেড পার্সনের মধ্যে দেখি ইউটিউবে বিভিন্ন লিস্ট পাঠাচ্ছে, ওইখানে দেখি ওর চেহারা দেখি। তো ও সারা জীবনে সেকেন্ড হয়নি, ও যখনই পরীক্ষাতে ফার্স্ট। এই যে ফার্স্ট হওয়া ছেলেগুলো, এরা একজনও দেশে নাই। এরা এদের, কারণ এদের তো পলিটিক্স করার দরকার নেই, এরা এদের যোগ্যতার ভিত্তিতে মানে স্কাই ইজ দ্য লিমিট ফর দ্যাম, এবং তারা সেই স্কাই টাচ করার জন্য চলে গেছে যে যেখানে। এই যে বাপ্পি ভাইয়ের কথা বললাম, সে সম্ভবত RMIT ইউনিভার্সিটি মেলবোর্নে আছে। হ্যাঁ, তো এরা প্রত্যেকটা একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের হেড, ওই ডিপার্টমেন্টটা তারা রান করতেছে। মানে ওদের ইন্টেলেকচুয়ালিটি ওই জায়গায়, ওদের রিসার্চ পেপার, হ্যাঁ বিভিন্ন এই ধরনের যারা ফার্স্ট হইতো, এদের মধ্যে 10%ও পাবেন না এরা এদের মেধাকে আহ, নষ্ট করছে। এরা এদের মেধাকে ব্যবহার করে, মেধার উপর ভর করে, হ্যাঁ পৃথিবীর টপ জায়গাতে গিয়ে রুল করতেছে। কেন এদের কথা বললাম? আমার পরিচিত সার্কেলের মধ্যে আমি এটা দেখি। তাহলে আপনি দেখেন, এই যে বাংলাদেশে যারা এইভাবে প্রথম হইতো, ফার্স্ট সেকেন্ড হইতো, এরা কোথায় কোথায় আছে, এদেরকে আপনি খুঁজে বের করেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মানে বায়াসলেস দেশপ্রেম আছে, ভয়ঙ্কর সেই দেশপ্রেম আমি দেখছি এদের। ওরা ওরা ওই 21শে ফেব্রুয়ারির দিন কখ গঘ মাথার মধ্যে নিয়ে ইউনিভার্সিটির ক্লাস নিতে যায় বিদেশে বসে। এই বাপ্পি ভাই আমি দেখি বাংলাদেশ থেকে যে কোনো একজন স্টুডেন্ট এই দেশে আসলে তাকে কি করে হেল্প করা যায়, মানে হেন কোনো কাজ নেই, ইভেন ফিনান্সিয়ালি। এই ধরনের এই এই পরিমাণ দেশপ্রেম এদের, এই লোকগুলো, কারণ দেশপ্রেম থাকাই স্বাভাবিক, কারণ ফার্স্ট যখন হচ্ছে মাথায় তো কি অবশ্যই ওদের কিছু আছে, এবং সেইটা দিয়ে অঙ্ক করে ওরা বোঝে যে দেশপ্রেমটা কেন এত জরুরি। তো এই দেশপ্রেমিক এই ছেলেপেলে, ট্যালেন্টেড ছেলেপেলেগুলো, আপনার যদি আপনি যদি ওদেরকে ব্যাক করে, যারা ড্রেন আউট হয়েছে এদেরকে ব্যাক করে আনতে পারেন, ওরা খুব খুশি মনে এই বুড়ো বয়সে, শেষ বয়সে এসে আপনাকে সার্ভ করবে। আপনি জাস্ট তাদের কাছে পৌঁছান। এখন প্রশ্ন হচ্ছে আপনি তাদের কাছে পৌঁছাবেন কি করে? আপনি আপনার টিমের থেকে কাউকে বের করে এই কাজটা দেন যে বিভিন্ন বোর্ডের থেকে যারা ফার্স্ট হয়েছে এরা কারা, এদের একটা ডাটাবেস নিশ্চয়ই আছে, বোর্ডে গেলেই পাবেন। এদের লিস্ট বের করে এরা কে কোথায় আছে খোঁজ নিয়ে বের করেন, ডিক ডাউন করেন, এদের কাছে পৌঁছান। এটা একটা বড় কাজ হবে বাংলাদেশের জন্য। এই 80-90-100টা ছেলে যখন একত্র হয়ে এক একটা জায়গার দায়িত্ব নিবে, ট্রাস্ট মি, এরা এমন কাজ করে দিবে যেটা মির্জা আব্বাসের মতো লোক 500 বছরেও করতে পারবে না। কারণ ওই যে বললাম লিমিটেশনস, ওই লিমিটেশনসই ওরা ক্রস করতে পারবে না। ওই মাথায় ওই ঘিলুই তো ওর নাই। ও তো ওই ওই ওয়ার্ল্ড রান করতেছে কোন সিস্টেমে সেটাই সে জানে না। সে অনলাইনের পাওয়ারকেও সে বুঝে না। ওই যে বলে না যে সোশ্যাল মিডিয়ার এখন কিছু ওর অ্যাডাপ্টেবিলিটির শক্তি তাদের নাই। দে কান্ট অ্যাডাপ্ট। পৃথিবী বদলে গেছে, ওদের খবর নাই। ওরা এখনো চিন্তা করতেছে রেলওয়ের জায়গা কি আমার না আমার বাপের। ওইখান পর্যন্তই ওদের লিমিটেশনস, এর বাইরে এরা যেতে পারবে না। সো যারা পারবে, দিজ আর দ্য পিপল।
এবং আপনি আমি জানি আপনি ডক্টর ইউনূস আপনি আপনার বাংলাদেশের গ্রামীণ ফোনের যখন জার্নি শুরু হয় আপনি ট্যালেন্টেড সব ছেলে পেলেকে হাইলি পে করে স্যালারি দিয়ে দিয়ে আপনি এই এই ফোনটার মানে কর্পোরেট ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে ফেলেন এবং গ্রামীণ ফোনে যারা চাকরি বাকরি ওই সময় করছিল এরা সবাই দেশ বিদেশে চলে যায়, বিভিন্ন কারণে দেশে থেকে বের হয়ে যায়। এরা সব আপনার হাত ধরে তৈরি হওয়া এবং আপনি এদেরকে এই ট্যালেন্টেড ছেলেপেলেগুলোকে আপনি হুক করে নিয়ে আসছিলেন আপনার টিমে এবং এই ছেলেপেলেগুলো এখন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় হুয়াহু বলেন বিভিন্ন জায়গায় কাজ করতেছে, টেলিকমে কাজ করতেছে বিভিন্ন দেশ বিদেশে। আমার নিজস্ব সার্কেলের মধ্যে আছে, একেবারে আমার খুব ঘনিষ্ঠ সার্কেল যারা প্রতি সপ্তাহে উইকেন্ডে আমরা দেখা সাক্ষাৎ করি। দে আর ভেরি ট্যালেন্টেড পিপল। এই ট্যালেন্টেড পিপলকে আপনি কিন্তু ডিসঅনার করেননি, এদেরকে আপনি অ্যাকোমোডেট করছিলেন। সো ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রেসপেক্ট দ্য ট্যালেন্ট। এটা আপনার পুরনো গুণ, আজকে নতুন করে না, যেহেতু আপনার ভিতরে সেটা আছে এই জন্য আপনাকে একটা অ্যাভিনিউ আমি সাজেস্ট করলাম যে একেবারে টপ ট্যালেন্ট যারা তারা বিভিন্ন জায়গায় অধীর হয়ে বসে আছে, আপনারা শুধু, কারণ এরা নিজের থেকে আসবে না, এই কারণে আসবে না, এরা প্রচণ্ড আত্মসম্মান, ওদের মানে বোধটা প্রচণ্ড, ওরা সচেতন এই ব্যাপারে। ওই আকবারায় গিয়ে আপনার কাছে গিয়ে পড়ে থাকবে না, আপনি ডাকলে এরা আসবে এবং এরা টাকা পয়সাও নেবে না, কারণ ওদের টাকা পয়সার অভাব নেই। ঠিক আছে, টাকা পয়সার অভাব নেই, এই ভলেন্টারিলি আপনাকে সার্ভ করবে এবং এমন সিস্টেম তৈরি করে দিবে বাংলাদেশের জন্য, এবং ডিজিটাল বাংলাদেশ বলতে যেটা বুঝে সেটাই আপনি পেয়ে যাবেন। ওই শেখ হাসিনার ডিজিটাল না, ট্রুলি অর্থে এভরি সিস্টেম উইল বি ইন দ্য ডাটাবেস। ঠিক আছে, এই 18 কোটি মানুষকেই একটা সিস্টেমের মধ্যে ঢুকায় ফেলা, এই এই জিনিসগুলো আপনি পাবেন তাদের থেকে। তারা তাদের ওই ওই যে বলে না ব্রেইন চাইল্ড, ওই জিনিসগুলো আপনাকে তারা গিফট একটার পর একটা দিবে, আপনি এগুলো এক্সিকিউট করবেন, দেশ বদলা যাবে। সো আমার আপনার কাছে অনুরোধ একটাই, ফার্স্ট অফ অল আপনাকে আপনাকে সেফ থাকতে হবে, কারণ হায়নার দল চারিদিকে ঘুরঘুর করতেছে, এদের যোগ্যতা নাই, এদের যোগ্যতা হচ্ছে কি একটাই, পুটুস করে এসে একটা গুলি করে দিয়ে বা ছুরি মেরে এই লোকটাকে ঝামেলাটাকে সরায় ফেললে আমরা আবার সেই অভয়ারণ্য, সেই স্যাংচুয়ারি ফেরত পাবো যেখানে লুটপুট করে খাওয়া যায়। ঠিক আছে, তো এই ধান্দাতে ওদের ওই বললাম না লিমিটেশনস, অতটুকু পর্যন্ত এরা ভাবতে পারবে, বিয়ন্ড দ্যাট পয়েন্ট এরপরে ভাবার ক্ষমতাই এদেরকে আল্লাহ তালা দেয়নি। সো লেট দ্যাম লিভ দেয়ার লাইফ ইন দ্যাট ওয়ে। কিন্তু আপনার যে কাজ, আপনার কাছে এটা আমাদের আশা। আর আমরা আবার কারা, সেই আমরা যারা 5ই আগস্টে দলে দলে রাস্তায় নেমে আসছিলাম। এখন কিন্তু ওই এনসিপির মিটিং ফিটিং গিয়ে করলে 50 জন লোক হয়, আমরা কিন্তু এনসিপির পিছনেও নাই। ঠিক না, আমরা এনসিপি দেখে বা সার্জিসকে দেখে ওখানে যাইনি, বরং যে সার্জিসরা আমাদের সাপোর্ট পাইছিল ওই সময়। ঠিক আছে, আমরা আমাদের বিবেক যেমন শেখ হাসিনাকে বিক্রি করিনি, খালেদা জিয়া তারেক জিয়াকে করিনি, এনসিপির কাছেও করিনি। সো এনসিপি যদি আমাদের ভাইবটা বুঝে আমাদের সাথে থাকতে চায়, দে উইল গেট দ্য রেসপেক্ট অ্যান্ড উই উইল গো টু সাপোর্ট দেম। ঠিক না, আদারওয়াইজ তারাও অ্যালোন হয়ে যাবে। কিন্তু আমরা অ্যাজ এ হোল, হাউ পাওয়ারফুল উই আর, ইউ নো দ্যাট বেটার দেন মি, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই মেসেজগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমরা বলতেছি, আমাদের একটা দায়িত্ব আছে, ঠিক না, আমাদের দেশের প্রতি। দিস ইজ আওয়ার কান্ট্রি। আসসালামু আলাইকুম।